বন্ধুরা, প্রত্যেক মানুষের জীবনে কখনো না কখনো এমন কিছু ঘটনা ঘটে না যেগুলো সে এক্সপেক্ট করেনি, মানে আনএক্সপেক্টেড কিছু ইভেন্টস ঘটে যায়। পরবর্তী সময় সেই ঘটনার কথা মনে করলেও সে আটকে ওঠে, চমকে ওঠে। আর জীবনেও তেমন একটি ঘটনা ঘটেছে, যে ঘটনাটির নাম সিকান্দার। সিকান্দার মুভিটাকে নিয়ে আজকে আমি কথা বলবো। তবে হ্যাঁ, এটা কোনো রিভিউ নয়, এটা আমার অভিজ্ঞতা। এবং বন্ধুরা, তোমরা প্রত্যেকেই এতদিনে জেনে গেছো সিকান্দার কেমন মুভি, ভালো না মন্দ, সিকান্দারের যাবতীয় ডিটেলস তোমরা জেনে গেছো, মুভিটা তোমরা দেখেও নিয়েছো। তো আজকের ভিডিও শুরু করার আগে আমি আবারও বলছি, আমি কিন্তু আজকে কোনো রিভিউ করছি না। আমি সিকান্দার দেখেছি এবং সিকান্দার দেখার যে অভিজ্ঞতা, যে ফিলিংসটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তবে তার আগে আমি মিঠুন তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল মিঠুন মুভি জাদুতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। সিকান্দার মুভির নামটা যতটা বড়, নামটা যতটা ওজনদার, আমার কাছে ধারণা ছিল যে মুভিটাও কিন্তু ঠিক ততটাই ওজনদার হবে। এবং এই মুভির মাধ্যমে প্রথমবার সলমান খান, এআর মুরুগাডোস একসাথে কাজ করছেন, সলমান খান রশ্মিকা একসাথে কাজ করছেন এবং ঈদে মুক্তি পাচ্ছে। সব কিছুই বড় বড়, একটা গ্র্যান্ড স্কেলে বানানো একটা মুভি, অবশ্যই বড় মুভি। এখানে সলমান খানের যে চরিত্র সেটা আরও বড়। তার চরিত্রের নাম রাজা সাহেব, সে রাজকোটের একটা রাজা, সঞ্জয় রাজকোট তার নাম, এবং তার ওয়াইফ রানী সাহেবা, যে চরিত্র অভিনয় করছে অবশ্যই রশ্মিকা। সে একটা প্যালেসের মতো বাড়িতে থাকে সলমান খান, এবং একটা এজের গ্যাপ আছে এবং সেটাও মুভিতে অ্যাড্রেস করা হয়েছে। তোমরা হয়তো মনে করছো মুভির গল্প আমি বলবো, কিন্তু দুর্ভাগ্যবশত মুভির গল্প আমি কিছু বলবো না। না, স্পয়লার হয়ে যাবে, এই কারণে আমি বলবো না। স্পয়লার হওয়ার জন্য গল্প থাকার প্রয়োজনীয়তা পড়ে, কিন্তু পরিচালক এতই চালাক, এতই দক্ষ, তিনি কোনো গল্পই রাখেননি। হিন্দিতে একটা কথা আছে, না থাকে বাঁশ না বাজে বাঁশুরি। সুতরাং আমি স্ট্রেট চলে আসি মুভির কী ভালো লেগেছে, মানে এই মুভিটা দেখার সময় আমার ভালো কী অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। প্রথমে যে ভালো জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে স্টার্টিং ক্রেডিট, এবং সেকেন্ড যে ভালো জিনিসটা সেটা হচ্ছে এন্ড ক্রেডিট, মানে প্রথম ক্রেডিট এবং লাস্ট ক্রেডিট, মানে যে টাইটেলটা, এই দুটো জিনিস মুভির মধ্যে আমার দুর্দান্ত লেগেছে। এবং সেইখানে যে পরিচালক কতটা দক্ষ, কতটা মানুষের ধৈর্যের দাম দিতে পারেন, সেই জিনিসটা তিনি বুঝিয়ে দিয়েছেন। তবে এছাড়াও আরেকটা ভালো জিনিস আমাকে অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে মুভির সলমান ভাইয়ের এন্ট্রি সিকোয়েন্সটা। একটা এরোপ্লেনের ভেতর তার এন্ট্রি ঘটে, এই যে সিকোয়েন্সটা ডিজাইন করা হয়েছে সেটা বেশ ভালো। তো পরিচালক মোটামুটি এই তিনটে ভালো জিনিস দুর্দান্তভাবে রেখেছেন। তিনটে ভালো জিনিস বাদ দিয়ে এই মুভিতে যা কিছু আছে, আমার মতো সাধারণ দর্শকদের ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য সেগুলো রাখা হয়েছে। প্রথমত, প্রত্যেকটা সিনেমার একটা উদ্দেশ্য থাকে। যদি কমার্শিয়াল মুভি হয়, তার উদ্দেশ্য থাকে মানুষকে এন্টারটেন করা, মানুষকে 2-2.5 ঘন্টা হলে বসিয়ে রাখা, তার যাবতীয় স্ট্রেস টেনশনকে দূর করে দেওয়া। যদি কোনো আর্ট হাউস ফিল্ম হয়, সেটা একটা মেসেজ থাকে, সামাজিক বার্তা থাকে। কিন্তু এই মুভিটা উনি কেন বানিয়েছেন, কী সামাজিক বার্তা, এবং সেটাই পরিচালক খুব সুন্দরভাবে আমাদের ওপর ছেড়ে দিয়েছে। আমরা যেহেতু পয়সা দিয়ে মুভিটা দেখব, এই মুভির যে উদ্দেশ্য, পরিচালকের যে উদ্দেশ্য, সেটা খোঁজার দায়িত্ব আমাদের। এই দায়িত্বটা তিনি সুন্দরভাবে আমাদের ওপর ছেড়ে দিয়েছেন। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তোমরা তো ভাবছো মুভিটাকে আমি ক্রিটিসাইজ করছি। একেবারেই নয়, এই মুভিটাকে কোনোভাবেই আমি ক্রিটিসাইজ করছি না, কারণ এই মুভিটা ক্রিটিসাইজ করার মতো কোনো মুভিই নয়। আমরা ক্রিটিসাইজ কোন জিনিসকে করি, যে জিনিসের মধ্যে কিছু পদার্থ আছে, কোনো মেটেরিয়াল আছে। সাপোজ আমি একটা রান্না করলাম, রান্নাটা যদি খারাপ হয় তাহলে সেটাকে আমি ক্রিটিসাইজ করলাম। রান্নাটা খারাপ হওয়ার জন্যে রান্নাটা তো আমাকে বানাতে হবে। এখানে আমি যে মুভিটাকে ক্রিটিসাইজ করব, কোন বেসিসে করব? মুভিটাকে ক্রিটিসাইজ করার জন্য মুভিটা তো ঠিকঠাকভাবে দাঁড়াতে হবে। সুতরাং আমি কোনো অর্থেই ক্রিটিসাইজ করছি না বা করতে পারবো না। আমার সাধ্যের বাইরে এই মুভিটাকে ক্রিটিসিজম করা। এবং সলমান খানের যে চরিত্র রাজা সাহেব, সেই চরিত্র কথায় কথায় সবাইকে টাকা দিয়ে দিচ্ছে। মাঝে মাঝে আমি বুঝতে পারছিলাম না যে ওনার প্যান্টের পকেট না এটিএম, হাত ঢোকালেই টাকা, হাত ঢোকালেই টাকা। কাজ আমাদের বাস্তব লাইফে যদি এরকম রাজা সাহেব প্রত্যেকটা জেলায় মফস্বলে থাকতো, তাহলে আর এত কষ্ট, অভাব, বেকারত্ব আর থাকতোই না মানুষের মধ্যে। মানুষের অভাব হতো, মানুষ রাজা সাহেবের কাছে যেত, এবং রাজা সাহেব এক নিমেষেই পকেটের মধ্যে হাত ঢুকিয়ে বের করে দিত। যাকে বলে রাজা সাহেবের এটিএম আর কি। রাজা সাহেবের যে বিশাল বড় প্যালেস, সেই প্যালেসের মধ্যে একটা বিশাল বড় টেবিল আছে, যেখানে 65 জন খেতে পারেন, কিন্তু সেই বড় টেবিলে রাজা সাহেব একা বসেই ল্যাপটপ চালান।
এবং রাজা সাহেবের আশেপাশে যারা ঘোরাঘুরি করছে তারা সলমান খানের বাস্তবিক জীবনের বডিগার্ড বলেই আমার মনে হলো। এই তো গেল রাজা সাহেবের ধরন ধারণ। এবার যদি আমি রানী সাহেবের কথা বলি, রানী সাহেবের চরিত্রটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা চরিত্র। তিনি দেখতে সাবালক, তার বয়স অনুযায়ী তিনি সাবালক, কিন্তু আচরণ করছেন নাবালকের মতো। বলতে হবে এটা করার জন্য কিন্তু একটা ক্রেডিট লাগে, এবং এইখানেই রানী সাহেব একটু হাটকে। রাজা গেল, রানী গেল। এবারই মুভির খলনায়কের কথা তো আমাকে বলতেই হবে। সেই ভূমিকায় অভিনয় করেছেন সত্যরাজ। ওই যে বাহুবলীর কাটাপ্পা, সেই কাটাপ্পার ভূমিকাতে কিন্তু উনি অভিনয় করেছিলেন। এবং সত্যরাজ এর আগে চেন্নাই এক্সপ্রেসে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোনের বাবার চরিত্রে। যাই হোক, তো সত্যরাজের কথা যত বলবো ততই যেন কম বলা হবে বলে আমার মনে হয়, কারণ উনি কথা বলছেন এক, ওনার মুখ নড়ছে আর এক। মানে এত সুন্দরভাবে ওনার লিপটা মেলানো হয়েছে, যাদবে কিছুই মেলেনি, মিলেও মিলল না। গোদা বাংলা কথা এটা। আমাদের দেখানো হলো সত্যরাজ যে ডাবিং হয়েছে, সত্যরাজের লিপ মিলছে, কিন্তু আমরা যখন দেখছি তখন লিপ মিলছে না। এবং ওনাকে এই মুভিতে দেখে আমার মনে হয়েছে যে পরবর্তীকালে এই মুভিটির যখন উল্লেখ করা হবে তখন লোকে সত্যরাজের নামে নয়, সিকান্দারের নামেই কিন্তু বেশি ভয় পাবে। সুতরাং তোমরাই বুঝে নাও যে এখানে ভিলেন কতটা স্ট্রং। এছাড়া এখানে কাজল আগরওয়ালের কথা বলতে হয়, তাকে সুন্দর এত দেখতে। এবং কাজল আগরওয়াল মানেই বলিউডে সিংঘাম মুভিটার কথা আমার মনে পড়ে। এই মুভিতে কোথাও যেন তিনি মুখের ওপর প্লাস্টিক সার্জারি করেছেন। সত্যি বলতে এত সুন্দর একজন মহিলা, এত সুন্দর একজন অভিনেত্রী, তাকেও প্লাস্টিক সার্জারি করতে হয়? আই হ্যাভ নো অ্যান্সার। এবার যদি আমি সলমান জোশির কথা বলি, সলমান জোশিকে দেখে মনে হচ্ছে তার বাড়ির ইএমআই বাকি, তিনি খুব প্রচণ্ড ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে যাচ্ছেন, ভালোভাবে কথা বলতে পারছেন না। সুতরাং সলমান জোশিও কিন্তু বেশ দাপুটের সঙ্গে এই চাপের অভিনয়টা করে গেছেন, যে তাকে দেখে আমরা যারা উল্টো দিকে বসে আছি তারা কিন্তু চাপ খেয়ে যাচ্ছি। কিশোর এখানে একজন খতরনাক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন, এবং আমার মনে হচ্ছে সত্যরাজের সঙ্গে ফ্লাইটের টিকিটে ডিসকাউন্টে তাকে নিয়ে আসা হয়েছে। তার বিশেষ কিছুই করার নেই, শুধু ভাইজানের হাতে মার খাওয়া ছাড়া এবং সত্যরাজের কথায় ঘাড় হেলানো ছাড়া। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি দুজনের কথা এখানে বলবো। একজন হচ্ছে সঞ্জয় কাপুর, আরেকজন হচ্ছে বরুণ ধাওয়ানের ভাইজি সলমান খান। প্রত্যেক বছর ঈদে একটা করে সিনেমা আনেন, এবং সেই মুভিটার লাইন প্রডিউসার হিসেবে থাকে এসকেএফ ফিল্মস, সলমান খানের যেটা প্রোডাকশন হাউস। কিন্তু আমার মনে হয় এসকেএফের অর্থটা ভাইজান একটু বদলে দিয়েছেন, সলমান খান ফান্ডস। কারণ প্রত্যেক বছর ঈদে তিনি সিনেমা আনেন না, তিনি চ্যারিটি করেন। এবং এবারে তিনি সেই চ্যারিটিটা করেছেন, বেশ কিছু শিল্পীকে তিনি সুযোগ দিয়েছেন, যার মধ্যে সঞ্জয় কাপুর পড়ে, যার মধ্যে বরুণ ধাওয়ানের ভাইজি পড়েন, এবং কিছু অর্থে আমি যদি বলি তার মধ্যে সলমান জোশিও পড়েন। সুতরাং এই মুভিটা নির্মাণ করে তিনি কতটা আমাদের ওপর ভালো করেছেন আমি বলতে পারবো না, তবে সেই সব অ্যাক্টারদের ওপর কিছুটা হলেও ভালো করেছেন। এবং যিনি এত ভালো প্রত্যেকের করেছেন, যিনি সিকান্দার হয়ে আমাদের সামনে এসেছেন, তার অভিনয় দেখে আমার একটা কথাই মনে হয়েছে, তিনি পেট খারাপের রুগী। মানে এখানে তিনি যেভাবে অভিনয় করেছেন তিনি পেট খারাপের সমস্যায় ভুগছেন, এটাই আমার মনে হয়েছে। আমি শুনেছিলাম এই মুভির শুটিংয়ে তিনি নাকি বেশ ইনজিওর হয়েছিলেন, তবে তার পেটের সমস্যাও ছিল, এটা কিন্তু জানতাম না, এবং সেটা জেনে সত্যিই খুব খারাপ লাগছে। এবং এআর মুরগাডোস, তিনি যে এই চাপের মধ্যে থেকেও সলমান খানকে দিয়ে যে অভিনয়টা বার করিয়ে এনেছেন, এটার জন্য ওনাকে ক্রেডিট দিতেই হবে। এবার যদি আমাকে বলতে হয় গানগুলো আমার কেমন লেগেছে, ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি কোনো সঙ্গীতজ্ঞ নই, গান নিয়ে বিশাল কোনো ডিগ্রি আমার করা নেই। একজন সাধারণ দর্শকের মতোই আমি গান শুনি, গান শুনতে ভালোবাসি, এবং এখন তো গান শোনার সাথে গান দেখারও একটা ব্যাপার সব জায়গায় চলে। তো গানগুলো আমার বেশ ভালো লেগেছে, এতটাই ভালো লেগেছে যে ঠিক কী পরিমাণ, কী মাপকাঠিতে গানগুলোকে আমি মাপবো সেটাই আমার মাথায় কাজ করছে না। তবে এটুকু বলি, গানগুলো আমার ভালো লেগেছে, এবং এত ছুঁয়ে গেছে যে যখন সিনেমাটা দেখে আমি হল থেকে বেরোলাম তখন একটা গানও আমার মাথায় ছিল না, মনে তো দূরের কথা। ইনফ্যাক্ট পুরো মুভিটার সঙ্গেই আমার কিন্তু এইরকম ঘটনা ঘটেছে, একটা এক্সপিরিয়েন্স, একটা ঝড় আমার ওপর দিয়ে কিন্তু বয়ে গেছে। ওভারঅল 2 ঘন্টা 15 মিনিটের একটা মুভি, যেটা দেখে আমি এন্টারটেন বাদে সব কিছুই হয়েছি, যেটা একটা অসম্ভব বার্তা আমার সামনে তুলে ধরেছে, এবং সেই বার্তাটা যে কী সেটা এখনও আমি এক্সপ্লোর করে চলেছি, এখনও আমি খুঁজে পাইনি। তোমরা যারা দেখেছো তারা যদি জেনে থাকো আমাকে জানিও। প্রত্যেকটা মুভির মধ্যে একটা ইমোশন থাকে, এবং এই মুভির মধ্যেও কিন্তু সেটা আছে, এবং ইমোশনের দৃশ্যগুলো এতটাই ইমোশনাল আমাকে করে দিচ্ছে। কমেডি সিনে আমাকে কাঁদতে বাধ্য করা হচ্ছে, এবং আনন্দের সিনে আমাকে ভয় পেতে বাধ্য করা হচ্ছে। মানে ওভারঅল যদি বলি, ইমোশনাল দৃশ্যগুলো আমার কাছে একটা হরিফাইং এক্সপিরিয়েন্সের মতোই থাকবে। এবং এআর মুরুগাডোসের কথা আর কি নতুন করে বলবো। সত্যি কথা বলতে কি, তিনি যখন এই মুভির সঙ্গে কাজ করছিলেন, যখন মুভির স্ক্রিপ্টটা লিখছিলেন, যখন ডিরেকশান দিচ্ছিলেন, কোথাও গিয়ে আমার মনে হচ্ছিল তার মাথায় গজনী মুভিটার কথা খুব চলছিল।
এবং সেই জন্য হয়তো তিনি মাঝে মাঝে খেই হারিয়ে ফেলছিলেন, গজনীর মতো কিছু আচরণ করে ফেলছিলেন। তো ওভারঅল একটা ভালো প্রচেষ্টা, এতটাই ভালো প্রচেষ্টা যে আমার মতো একটা সাধারণ মানুষের মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে। ঈদে সালমান ভাই আমাদের ধৈর্যের পরীক্ষা নিলেন। তবে শেষে একটাই রিকোয়েস্ট করব, এত খরচা করে এই মুভিটা বানানো হচ্ছে, সলমান খান যদি নিজের লাইফের ওপর একটা ডকুমেন্টারি শ্যুট করে রিলিজ করতেন তাহলে হয়তো দেখে একটু বুঝতে পারতাম, একটু বোধগম্য হতো। তাহলে তো মনের মধ্যে এত প্রশ্ন জাগতো না যেটা সিকান্দার দেখে মনের মধ্যে জেগেছে। যাই হোক, সিকান্দার এমন একটা কাল্ট মুভি হতে চলেছে যেটা পরবর্তী প্রজন্মের কাছে একটা উদাহরণ হয়ে থাকবে। যখন আমরা বুড়ো হয়ে যাব তখন আমরা আমাদের নাতিদের ভয় দেখানোর জন্য বলবো যে ভালোভাবে পড়তে বস, নইলে এক্ষুনি সিকান্দার চালিয়ে দেবো। সুতরাং প্রত্যেকটা মুভি একটা ছাপ ছেড়ে যায়, প্রত্যেকটা সিনেমাই সমাজের প্রতি একটা বার্তা দিয়ে যায়, এবং সিকান্দারও কিন্তু সেই বার্তাটাই দিয়ে গেল এবং সেই পুরনো প্রবাদ বাক্যটিকে আরেকবার আমাদের মনে করিয়ে দিল, চকচক করলেই শোনা হয় না। এই ছিল সিকান্দার মুভিটা দেখার পর আমার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার একটা ভয়ঙ্কর কাহিনী। তোমরা যারা সিকান্দার দেখেছো তোমাদের কেমন লেগেছে আমায় কমেন্ট করে জানাও। আর আজকের ভিডিও কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, বাই বাই।